Welcome to Businessland. জাঙ্কুক থেকে ডিপভাবে কিস করতে থাকে, তারপর কোলে তুলে খাটে নিয়ে যায়। হঠাৎ তের কাপড় ছিঁড়ে দেয়, তারপর আবার ওসব করতে থাকে। তারপর আর দেখাবো না, তোমাদের এত রোমান্স দেখার কি হয়েছে? হ্যাঁ, ভালো হয়ে যাও, ভালোতে পয়সা লাগে না। দুপুরের কড়া রোদ স্নিগ্ধ হয়ে জানালার পর্দা ভেদ করে ভিতরে এসে তের চোখে আসতেই তের ভ্রু কুঁচকে গেল। শরীরটা খুব দুর্বল, চোখের কার্নিশ ভেজা। তে উঠতে চাইল, তবে জাঙ্কুকের ভারীভাবে জড়িয়ে ধরে রাখাতে তে মুক্তি পেল না। তে জাঙ্কুককে ঠেলতে লাগলো, হাত দিয়ে বুকে কয়েকবার ধাক্কা দিতেই জাঙ্কুক ঘুম ঘুম ভাব নিয়ে চোখ খুলল। তারপর ঘুমন্ত নেশালো স্বরে বলে উঠল, পিচ্চি পাখি, ঘুমোতে দাও, ডিস্টার্ব করো না। সরেন, আমার খুব খিদে লেগেছে। আপনিও খাননি, আমাকেও খেতে দেননি। পিচ্চি পাখি, তোমার পেট ভরেনি এখনো? মানে? এত আদর খেয়েও পেট ভরলো না, আর একটু খাইবা? সরেন তো, কী সব বলছেন? জাঙ্কুক মুচকি হাসলো, হেসে তের ঘাড়ে চুমু আঁকল। তে কিছুটা কেঁপে উঠল। জাঙ্কুক উঠে বসলো, তারপর টি শার্ট পরে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে তে এখনও চুপচাপ শুয়ে আছে, মনে মনে রোদের প্রতি বিরক্ত। মাত্রই গোসল সেরে এসে ঘুমালো। খাওয়ার জন্য ডাকতে আসলেও তে পায়ের ব্যথায় অনুভব করার জন্য যায়নি, ঘুমিয়েছে। তে খায়নি বলে জাঙ্কুকও আর খায়নি। তেকে বুকের মাঝে নিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল। প্রায় 20 মিনিট পর জাঙ্কুক হাতে করে একটা প্লেট আর একটা পানির গ্লাস নিয়ে ঘরে ঢোকে। তে তাকিয়ে দেখল প্লেটে বিরিয়ানি, কিন্তু এত কেন? নিজের ভাবনায় নিজেই রাগ হলো। জাঙ্কুকও তো কিছু খায়নি। জাঙ্কুক তের পাশে এসে বসল, প্লেট আর গ্লাসটা বেড সাইড টেবিলে রেখে তের দিকে ঝুঁকে কপালে চুমু দিল, তারপর উঠে বসালো। জাঙ্কুক বুঝেছে ওয়াশরুমে পা পিছলে পড়ার জন্য ব্যথা পেয়েছে পায়ে। জাঙ্কুক তখন ব্যথার ঔষধ দিয়েছিল বলে এখন আর দিল না। তে এক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। কি স্নিগ্ধ মানুষটা! ইস, কত ভাগ্য করেই না হুট করে তাকে পেল। এত কেয়ার, এত ভালোবাসা। জাঙ্কুক প্লেট হাতে নিয়ে এক লোকমা তের গালের সামনে ধরে। তেও হাঁ করে গালে নিয়ে খায়। জাঙ্কুক নিজেও এক লোকমা খায়। তেকে খাওয়াতে খাওয়াতে জাঙ্কুকও খাওয়া শেষ করে। জাঙ্কুক তেকে পানি খাইয়ে শুইয়ে দিয়ে প্লেট গ্লাস নিয়ে নিচে চলে আসে। তে চোখ বুজে শুয়ে থাকে। এই প্রথম জাঙ্কুক তাকে খাইয়ে দিল। ইস, কি লজ্জা! জাঙ্কুকের মুখ চোখের সামনে বারবার ভেসে উঠছে। তে কম্বল টেনে চোখের উপর দিয়ে জাঙ্কুকের জন্য অপেক্ষা করতে থাকে। আজ 2 দিন ধরে ফোন করে করে পাগল হয়ে যাচ্ছে ইয়নভু। রোজ কোনো মতে কল তুলছে না। ইয়নহুর মেজাজ তুঙ্গে, সামান্য কারণে কেউ এভাবে ইগনোর করে। ইয়নহু এত পরিমাণ রাগ হচ্ছে যে মনে হচ্ছে রোজকে সামনে পেলে ঠাস করে কয়েকটা চর লাগিয়ে দিত। এক ধারে 1500তেই কল দিচ্ছে। বাড়ি পুরো ফাঁকা। ইয়নহু গিয়ে চেক করে এসেছে, নয়তো বাড়িতে গিয়েই মেয়েটার কানে চর লাগাতো। সে শুধু কথা বলেছে একটা মেয়ের সাথে, তাও নিজের বোনের সাথে। এটাকে ভুল বুঝে কথা বলা অফ করেছে। ইয়নহু মোবাইলটা টি টেবিলের উপর রেখে নিজের চুলগুলো টেনে ধরল 2 হাত দিয়ে। অসহ্য লাগছে। রোজ যখন ক্লাসমেট আফ্রিদির হাত ধরেছিল তখন সে ভুলে ধরেছে, আর সে নিজের আপন বোনের সাথে কথা বলেছে, এটা নিয়ে ভুল বোঝার কি আছে? ইয়নহু রেগে ফোনটা হাতে নিয়ে ছাদে এসে আবার কল লাগালো
রোজের ফোনে। রোজ সবে মাত্র বিছানায় এসে বসেছে। ফোন তার কাছে ছিল না, ইয়ঞ্জন নিয়ে গিয়েছিল, তাই আর এই ঝামেলায় ফোনের কথা পুরো ভুলে গেছে। একটু আগে ফোনটা নিয়ে এসেছে, চার্জে দিল। রোজ ফোন হাতে নিয়ে দেখল ইউনহুর কল। সাথে সাথেই রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে ইউনহু একটা রাম ধমক দিল। রোজের আত্মা কেঁপে উঠল। সে করেছেটা কি? এই লোক তাকে এভাবে বকছে কেন? রোজ করুণ কণ্ঠে বলল, আমি কি করেছি? আমাকে বকছেন কেন ভাইয়া? আমি তোর ভাই হই, বেয়াদব। না সরি, আমি কি করেছি? বকছেন কেন? কল ধরিস নাই কেন তুই? আপনি কল দেওয়া মাত্রই তো রিসিভ করলাম। ইউনহুর ইচ্ছা হচ্ছে এই মেয়েটাকে পিটিয়ে সোজা বানাতে। এদিকে রোজ বুঝল ইউনহু রেগে আছে। ইউনহু রেগে বলে ওঠে, ফোন কোথায় রাখিস তুই? আসলে কি আসলে? আমার ফোন আম্মুর কাছে ছিল। এখানে অনেক বড় ঝামেলা হয়েছে, সবাই এসে বলল। ইউনহুর কথা বলার মাঝেই ইউনহুর বোন ছাদের দরজার কাছে এসে বলে ওঠে, ইউনহু শোন। নিজের বোনকে দেখে ইউনহু রোজকে রাখছি বলে টুকুস করে কল কেটে দিয়ে নিজের বোনকে জড়িয়ে ধরে। মেয়েটি ইউনহুর পিঠ চাপড়ে বলে ওঠে, কেমন আছিস ভাই? ভালো আপু। কখন এলি? এই তো মাত্র, এবার একেবারে ব্যাগ গুছিয়ে চলে এসেছি। ওয়াও, সত্যি? রে ভাই, তোরে ছাড়া আর ভালো লাগে না আমার আপু। মেয়েটি ইউনহুকে নিয়ে নিচে নেমে আসে। ইউনহু হাসি মুখে গল্প করতে থাকে। হঠাৎ মেয়েটি বলে ওঠে, কি কোনো খোঁজ পেলি? ইউনহু হেসে বলল, আগে রেস্ট নাও, পরে বলছি। সুগার মন বিষিয়ে আছে। দুপুরে খেয়ে নামজুন তালুকদার আর মিনহু তালুকদার যখন চলে যাচ্ছিলেন তখন কড়া কণ্ঠে বলে গেছে, সুগা যেন তের থেকে দূরে থাকে। সুগা তখন মাথা নিচু করেছিল। তারা চলে যেতেই সুগা রুমে এসে সিগারেট দিয়ে হাত পুরাতে শুরু করে। পৈশাচিক আনন্দ পাচ্ছে সে। চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। বুকের মাঝে অসহ্য যন্ত্রণা, যা তে নামক ওষুধই সারাতে পারে। সুগার হাফ পুড়ে যাওয়া সিগারেটটা হুট করে নিজের হাতে চেপে ধরে বলে ওঠে, রাত্রি, তোকে আমার করেই ছাড়ব। তুই 10 বাচ্চার মা হয়ে গেলেও আমার বাচ্চার মা হবি। এই প্রত্যেক দিনের হিসাব তোর কাছ থেকে তুলব। আইসোয়ার, তোর জীবনে সুগা ছাড়া অন্য কারোর নাম থাকলে তার অস্তিত্ব নিঃশেষ করে দিব। পুড়ে যাওয়া স্থান থেকে ধোঁয়া বের হচ্ছে, ভেতরের লাল মাংস দেখা যাচ্ছে। সুগা হাসলো। এ যেন কোনো সাইকোর হাসি। সুগা জানে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, কিন্তু সুগা তো চামচ দিয়ে তুলবে। সুগা পৈশাচিক শয়তানি একটা হাসি দিয়ে আর একটা সিগারেট ধরিয়ে আতকালো ঠোঁটে চেপে ধরে। জাঙ্কুক ঘরে এসে দেখে তে ঘুমিয়ে গেছে। জাঙ্কুক তের কপালে একটা চুমু দিয়ে সোফায় বসে নিজের ল্যাপটপ নিয়ে অফিসের বেশ কিছু কাজ জমে আছে, যা এখন তাকে নিজের হাতে কন্ট্রোল করতে হবে। জাঙ্কুক কাজ করা শুরু করলো। ঠিক সেই মুহূর্তে জাঙ্কুক পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। আননোন নাম্বার দেখে ভ্রু কুচকে কল রিসিভ করতেই ওপাশ থেকে চেনা পরিচিত কণ্ঠ শুনে জাঙ্কুক বলে ওঠে, তুই? জাঙ্কুক অপর পাশের মানুষটার কণ্ঠ চিনতে পেরে বলে ওঠে, তুই হঠাৎ কোথা থেকে? জাঙ্কুকের কণ্ঠ শুনে ওপাশ থেকে শুধু হাসির শব্দ ভেসে এলো। পরক্ষণেই কল কেটে গেল। জাঙ্কুক আবার কল লাগালো সেই নাম্বারে, কিন্তু এবার ফোন বন্ধ দেখালো। জাঙ্কুক ঘামতে শুরু করলো। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। হঠাৎ কি মনে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে তের পাশে বসেই তেকে বুকের সাথে মিশিয়ে নিল। জাঙ্কুকের বুক অস্বাভাবিকভাবে কাঁপছে। এই শীতের মাঝেও জাঙ্কুকের শরীর কাঁপছে। তেকে নিজের শরীরের সাথে জোরে চেপে ধরল। হঠাৎ ঘুমের ভিতর শরীরের চাপ সহ্য করতে না পেরে তে চোখ মেলে তাকায়। বুঝতে পারে জাঙ্কুকের বুকের মধ্যে, কিন্তু জাঙ্কুকের বুকের ধমনের ধুকধুক আওয়াজ বেশি স্পষ্ট শোনা যাচ্ছে। জাঙ্কুক বুঝল তে জেগে গেছে। তেকে ছেড়ে দিয়ে কাঁপা কাঁপা হাতে তের মুখ নিজের 2 হাতের মুঠোয় নিয়ে এসে জাঙ্কুক অসংখ্য চুমুতে ভরিয়ে দেয় তের মুখ। তে হতবাক, মানুষটার হঠাৎ হলোটা কি? তে সরল না। জাঙ্কুক আদরগুলো চোখ বুঝে মেনে নিতে থাকলো, যেন খুব ভালো লাগছে অন্তরে।
জাংকুক এবার তেকে আবার জড়িয়ে ধরে বলে ওঠে, পিচ্চি পাখি, তুমি আমাকে ভালোবাসো? জাংকুকের কণ্ঠ শুনে তে বেশ অবাক হয়। এমন কাঁপছে কেন মানুষটা? তে কথা না পেয়ে জাংকুক তেকে ছেড়ে ভালোভাবে বসায় নিজের সামনে। তারপর বলে, আমি যা যা বলবো সব কিছুর উত্তর দিবা, খুব দরকার। তে মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। সাথে সাথে জাংকুক তেকে আবার কয়েকটা চুমু দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, পিচ্চি পাখি, আমাকে ভালোবাসো? কেন? কতটা ভালোবাসো? জানি না, তবে অনেক ভালোবাসি। একটা প্রমিস করবা পিচ্চি পাখি? কি প্রমিস? আগে বলো, করবা? আচ্ছা, প্রমিস করলাম। জাংকুক একটা দম নিল। এই কথাটার অপেক্ষায় সে ছিল। তারপর আবার বলে উঠল, তুমি আমাকে কখনো ভুল বুঝবে না, প্রমিস করো। মানে? তুমি কিন্তু প্রমিস করছো। প্রমিসের সাথে ভুল বোঝার কি আছে? আর আমি কারোর কথায় ভুল বুঝবো না। আমি নিজের চোখে না দেখলে আপনি এসব কেন বলছেন ঘুম থেকে তুলে? আমার খুব ভয় হচ্ছে যদি তোমাকে হারিয়ে ফেলি। ফেলবেন না, চিন্তা করিয়েন না। জাংকুক জানে এই কথাগুলো বলেও কাজ হবে না। তার মন অশান্ত। বিশাল এক ঝড় এসে যদি তার কাছ থেকে নিয়ে যায়, জাংকুক উন্মাদ হয়ে যাবে। জাংকুক থেকে ছাড়া কারোর কথা ভাবতে পারে না। জাংকুক জানে এ ঝড় তার প্রিয় মানুষগুলোর উপর দিয়ে যাবে। জাংকুক থেকে টপ করে জড়িয়ে ধরে বুকের ভিতরে আগলে নেয়। সুগা রুমে এসে নিজের পোড়া হাতের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সুগার মনে আসে লিসার কথা। সাথে সাথে হুহা করে হেসে ওঠে সুগা। বিড়বিড় করে বলে উঠল, তাহলে দাবার গুটির প্রথম চালটা লিসাকেই করা যাক। কে কাকে খাই দেখব। লিসার পর ইয়ঞ্জন, সব শেষে অরু। আমার রাত্রিকে আমার না করে আমি ছাড়ব না জাংকুক। সুগার হাসির মাঝেই দরজা খুলে ভিতরে ঢোকে লিসা। চোখ মুখে প্রশ্ন। সুগা ভ্রু কুচকে তাকাতেই লিসা বিড়বিড় করে উঠল, আল্লাহ, ভম্বলকে কি জিনে ধরছে আমার, আবার জিনে জন্মের ভয়। আল্লাহ, এই বেটা হাসে কেন? হাসলে একদম গরু চোরের মতো লাগে। লিসার কথাগুলো সুগা স্পষ্ট শুনতে পায়। চোখ লাল হতে যায় আবারও। অসহ্য মেয়েটা একেবারে, তার একটু সহ্য হয় না। সুগা বেশ রাগী কণ্ঠে বলে ওঠে, আমার রুমে কি তোর? ওই আসলে কি? এখন বের হব, তাই আম্মু আপনাকে ডাকতে পাঠিয়েছে। আপনি আর ছোট ভাইয়া বাদে তো আর কেউ গাড়ি চালাতে পারে না। সুগা অন্যদিকে ফিরে নিঃশ্বাস ফেলে। আগের মতো গম্ভীর কণ্ঠেই বলে ওঠে, তুই যা, আমি আসছি। সুগা বলার পরেও লিসা দাঁড়িয়ে আছে। সুগার বিরক্তি চোখে তাকাতেই লিসা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপনার হাত পুড়ল কী করে? তাও অতগুলো গোল গোল করে পুরানো, কেমন লাল হয়ে আছে, ভিতরে রক্ত দেখা যাচ্ছে। লিসার কথা শুনে সুগা হাতের দিকে তাকিয়ে বলে, মনের কষ্টের আগুনের হৃৎপিণ্ড ক্ষতবিক্ষত, সেখানে সামান্য পুরা হাত কিভাবে ঝরাবে রক্ত? লিসা ভ্রু কুচকে বলে উঠল, কি বললেন? সুগা এবার ধমক দিয়ে বলে ওঠে, বের হ রুম থেকে, আউট। লিসা ভয় পেল, হঠাৎ রাগের কারণ বুঝল। চোখ মুখে ভীতি নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। লিসা রুম থেকে বের হতেই সুগা পুড়ে যাওয়া হাত জোরে চেপে ধরল। সাথে সাথে পোড়া স্থান থেকে রক্ত বের হতে লাগলো। সুগা আঙুলের আগায় কিছু রক্ত নিয়ে সেদিকে তাকিয়ে বলে উঠল, জাংকুক, তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমার ভাই হয়ে যেভাবে আমার থেকে ওকে সরাইলি, ঠিক একইভাবে আমি তেকে সরাবো। আমি কি তোর মতো পাগল? আমার রাত্রি, ওর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে লেখা থাকবে সুগার নাম। রাত্রি আমার মানেই আমার। সুগা গায়ে শার্ট জড়িয়ে হাতে ঘড়ি পরে মোবাইলটা পকেটে নিয়ে বেরিয়ে গেল। ব্যাগগুলো দুপুরেই গাড়িতে তুলে রেখেছিল তারা। সুগা নিচে গাড়ির কাছে চলে গেল। ইউনহু রোজের বিষয়ে সব খুলে বলেছে নিজের বোনকে। ইউনহুর বোনও অনেক খুশি। যেখানে তার ভাই খুশি থাকবে সেখানে সে কি অখুশি হবে? ইউনহু রোজের নাম্বারে কল দেয়। রোজ তখন হিজাব বাঁধছে। রোজ এক হাত দিয়ে কল রিসিভ করে
লাউড স্পিকারে দেয়। সাথে সাথে ওপাশ থেকে ভেসে আসে ইউনহুর কণ্ঠস্বর। ইউনহুর জোরাজুরিতে কথা বলতে রাজি হয় ইউনহুর বোনের সাথে। ইউনহুর বোনের সাথে প্রায় 20 মিনিটের উপর কথা বলে। কথা বলতে বলতে রোজ জানতে পারে ইউনহুর বোনের নাম জিমিন। ইউনহুর 2 বছরের বড়। কথাবার্তাও বেশ সুন্দর। রোজের বেশ লজ্জা লাগলো হবু ননদের সাথে কথা বলতে। মিসেস জিনের ডাকে রোজ কল কেটে নিচে চলে এলো। তোমরা কেউ কমেন্ট করো না কেন? হ্যাঁ, আমি যখন বলি তোমরা তখনই কমেন্ট করো, তারপর আবার কমেন্ট করা বন্ধ করো। তোমরা এই পর্বে অনেক কমেন্ট করবে, বুঝেছো? ভরে ভরে কমেন্ট করবে। তো আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। বাই বাই।